রেডিও মিলনের আজকের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM-কে। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী নমস্কার। অনেকদিন বেকার বসে থাকার পর অবশেষে একটা চাকরি পেলাম। কিন্তু চাকরি যেখানে পেলাম সে এক ভীষণ জায়গা। সহজে সেখানে বড় একটা কেউ যায় না। আমার আগে যারা গেছেন তারা সকলেই মারা গেছেন এবং সে মৃত্যু মোটেই স্বাভাবিক নয়। রোগ নেই, ব্যাধি নেই, সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন, কিন্তু সকালে দেখা গেল তিনি আর উঠছেন না, অর্থাৎ বিছানাতেই মরে পড়ে আছেন। মুখের চেহারা হয়ে গেছে কিম্ভূত কিমাকার বিশ্রী। দেখলে মনে হয় যেন মরার সময় ভয় পেয়েছিলেন, কিন্তু কিসের যে ভয় তা সঠিক জানা যায়নি। সেই কুখ্যাত জায়গার নাম শালবনী। ওখানে যাওয়ার কথা শুনে মা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। বললেন, শালবনী? সে তো বড় অশুভ জায়গা। ওখানে কি হচ্ছে শুনিসনি? শুনেছি মা, কিন্তু আমার কাজটাও তো জরুরি। অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছি, শুধু শুধু ভয় পেয়ে কাজটা ছেড়ে দেবো? হ্যাঁ রে বাবু, তোর প্রাণের ভয় নেই? আছে মা, আছে, কিন্তু সেটা ওই অশুভ কিছুর জন্য না। ওসবের চেয়েও না খেয়ে মরার ভয় পাই বেশি। আমি বারবার বলছি বাবু, যাস নে, অন্তত আমার কথা একটু ভেবে দেখিস। আমার খুব ভয় করছে রে। ভয় বলে কোনো বস্তু আমার কিন্তু ছেলেবেলা থেকেই নেই, তাই একটুখানি ভরসা হলো। এখন যদি চোর ডাকাতে খুন করে দিয়ে যায় সে এক আলাদা কথা, তাছাড়া অন্য কিছুর ভয় আমি করি না। সে যাই হোক, নিজের মনকে এটা বলে সাহস জোগালাম, মরি তো মরব, কিন্তু অর্থাভাবে দিনে দিনে তিলে তিলে মরার চেয়ে সে ঢের ভালো। শেষমেশ চাকরিটা নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যেই বড় একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট্ট একটা ব্রাঞ্চ লাইনের ট্রেনে চড়ে বসলাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরেই আকাশে চাঁদ উঠেছে। শরৎকালের নীল নির্মল আকাশ, শুভ্র সুন্দর জ্যোৎস্নালোকে উদ্ভাসিত ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ আর গাছপালার মাঝখান দিয়ে ছোট্ট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের নিয়ে এগিয়ে চলেছে। দূরে দূরে একটি করে স্টেশন, টিমটিম করে দু একটা কেরোসিনের বাতি জ্বলছে। দু একজন লোক নামছে, দু একজন উঠছে। লোকজনের কোলাহল বিশেষ নেই, গোলমালও নেই, দু একটা ছোটোখাটো কথা মাত্র, সাথে ইঞ্জিনের সাঁই সাঁই শব্দ আর গার্ড সাহেবের হুইসেল। জানালায় হাত রেখে বাইরের দিকে তাকিয়েছিলাম। ট্রেনের যাত্রী নিয়ে গ্রামের পথে কোথাও বা একটা গরুর গাড়ি চলেছে, কোথাও বা আঁকা বাঁকা একটা শুকনো নদীর সাদা বালি চাঁদের আলোয় চকচক করছে। দূরের অস্পষ্ট গ্রাম ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গিয়েছে। লাইনের ধারে ধারে শুভ্র সুন্দর কাশের গুচ্ছ বাতাসে দুলছে। গাড়ি কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে একটা সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, চেয়ে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যাঁরা ছিলেন কখন যে তাঁরা নেমে গেছেন কিছুই বুঝতে পারিনি। পেছনে একটা শব্দ হতেই ফিরে দেখলাম আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। ভালো করে একবার দেখলাম সেদিকে। ওই রকম লম্বা মানুষ আমি খুবই কম দেখেছি। কাছে আসতেই আমি তার মুখের পানে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। মুখ বলাটা ভুল হবে, ঠিক যেন ছাগলের মতো,
মানে ওই এক একটা পাঁঠার যেমন দাড়ি থাকে তেমন দাড়ি, গোঁপগুলো এক একটা করে গোনা যায়, এই রকম ধরনের। আর সেই মুখের ওপর অস্বাভাবিক রকমের উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদিও বা একটু ছিল, লোকটা আমার সম্মুখের বেঞ্চে বসতেই সেটুকু একেবারে উড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। শেষে তিনিই আমায় দয়া করে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হবে? শালবনী। গলার আওয়াজটাও তেমনি, মনে হলো যেন হাঁড়ির ভেতর থেকে কথা বেরোচ্ছে। চলুন, আমিও যাব। আপনিও কি ওই শালবনীতেই থাকেন নাকি মশাই? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, না। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞেস করার সাহস হলো না। চুপ করে থাকতে না পেরে আবার বললাম, আচ্ছা, ওই সিজন কোম্পানির যে লোহার কারখানা তৈরি হচ্ছে সেটা স্টেশন থেকে কত দূর? কাছেই। ও, আচ্ছা মশাই, শুনেছি ওখানে নাকি ৩-৪ জন লোক মারা গেছে। মানে কেন মারা গেছে কিছু জানেন আপনি? কোনো জবাব পেলাম না। তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছেন। মনে মনে একটু ভয় পেলাম। সর্বনাশ, তবে কি এখান থেকেই বিপদ সঙ্গে নিল নাকি? শালবনী স্টেশন আর কত দূরে, সেই কথাই মনে মনে ভাবতে লাগলাম। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এলো। ভদ্রলোক এতক্ষণ পর আমার মুখের দিকে তাকালেন। শালবনীর কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? হ্যাঁ। এত দূরে, শোনেননি কি হচ্ছে সেখানে? শুনেছি সবই, কিন্তু কি আর করি, পেটের দায়ে আসতেই হলো। বাড়িতে 2-3টে ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে না খাইয়ে মারবো নাকি? আর যদি আপনি মারা যান? হ্যাঁ, আমি? এ কথা যে নিজেও কতবার ভেবেছি তার কোনো হিসেব নেই, কিন্তু তার মুখ থেকে হঠাৎ করে এই কথাটা শোনা মাত্রই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। তাহলে সবাই না খেতে পেয়ে মারা যাবে? ছেলে মেয়ে কটি? আগে 3টি, 2টি ছেলে 1টি মেয়ে। সংসারে আর কে আছে? আছে অনেকেই, বাবা মা, পিসি মাসি, ভাগ্নি, পোষ্যের আর অন্ত নেই মশাই। তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন। বুড়ো মা বাপকে খেতে দেওয়া ভালো, আজকাল অনেকেই দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমনই পাজি ছেলে স্টেশন এসে গেছে। গাড়ি কিন্তু তখনও থামেনি। তার জীবনের গল্পটা শোনার কৌতূহল হলো। বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করে বললাম, এই নিন, খান। ভাবলাম তাতেও যদি বসে তার জীবনের গল্পটা বলেন, কিন্তু বিড়ি দেশলাই তিনি হাত বাড়িয়ে নিলেন মাত্র। দেশলাইও জ্বালালেন না, বিড়িও খেলেন না। গাড়ি আমাদের স্টেশনে পৌঁছে গেল এবং পৌঁছানো মাত্রই দরজা খুলে তিনি নেমে পড়লেন। এমনকি যাওয়ার সময় একটা নমস্কার করে বিদায় নেওয়া দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দেওয়ার সময় তার হলো না। তৎক্ষণাৎ আমিও তার পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। তিনি ঠিক কোন দিকে যান সেটা দেখার উদ্দেশ্য যে ছিল না তা নয়, কিন্তু আমার অন্য প্রয়োজনও ছিল। আমায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কারখানা থেকে লোক আসার কথা। কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি গাড়ি তখনও ঠিক প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি। তখনও ধীরে ধীরে গাড়িখানা চলছে, কিন্তু লোকটি কোথাও নেই। তবে কি লোকটা টিকিট কাটেনি নাকি? কিন্তু অত বড় লম্বা চেহারা সহজে তো চোখের আড়াল হবার জো নেই। জ্যোৎস্নার আলোয় চারিদিক ঠিক দিনের মতোই স্পষ্ট পরিষ্কার, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই তাকে দেখতে পেলাম না। মানুষ বলে মনে মনে যদিও বা একটুখানি সন্দেহ হয়েছিল, এবার যেন সেটুকুও ঘুচে গেল। মানুষ কখনো এত সহজে চোখের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যেতে পারে? বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একে তো আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা,
তাই আবার পৌঁছতে না পৌঁছতেই এই অভিজ্ঞতা। পেটের দায়ে চাকরি করতে এসে কি যে অদৃষ্টে আছে কে জানে। ওই তো উনি এসে গেছেন মনে হয়। এই সবাই ওদিকে চলো, ওদিকে চলো। আগে আপনি রতনবাবু তো? হ্যাঁ আমি। আপনি? এই যাও, ওনার জিনিসপত্রগুলো সব নামিয়ে নাও। এই ওই ওই ব্যাগটা একটু সাবধানে নামিও ভাই, ওতে কিছু দরকারি জিনিসপত্র আছে। জি হুজুর। আগে আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, ভালোভাবেই এসেছি। বেশ বেশ, তাহলে চলুন। এতটা পথ এসেছেন, খুব ক্লান্ত লাগছে নিশ্চয়ই। গিয়ে একটু গড়িয়ে নেবেন না হয়। এখানে ঘুমের কোনো সমস্যা হবে না আপনার। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিকটা চেয়ে দেখলাম। যত দূর দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটা পাহাড়ও চোখে পড়ল। ট্রেনের লাইন এখানেই এসে শেষ হয়েছে। গাড়িতে উঠবার সময় লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনখানার দুদিকে দুটো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা পেছনে একটা সামনে। এবার পেছনের ইঞ্জিনটা পিছু হটতে শুরু করলো। গাড়ি যেদিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেই দিকেই আবার চলে গেল। চারিদিক নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। এপাশে ছোট্ট একটা স্টেশন, আর ওপাশে আমাদের কারখানা। কারখানা গড়ে উঠতে তখনও অনেক দেরি। প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি সবে এসে পৌঁছেছে। অনেকখানি জায়গা জুড়ে নানা রকমের লোহালক্কর ইতস্তত ছড়ানো, আর তারই একপাশে আমাদের থাকার জন্য টিনের ছোট ছোট কয়েকটা অস্থায়ী ঘর তৈরি হয়েছে। ये बैग कहाँ पे रखना है हुजूर? ওই তো ওই পাশেই রেখে দাও, আমি পরে গুছিয়ে নিচ্ছি খন। আচ্ছা, এখানে আগে কি কেউ থাকতো টাকতো নাকি হে? जी, आपके आने से पहले जो लोग काम करते थे वही लोगों का। दुख की बात, सब लोग गुजर गए। এই তোমরা কি করছো এখানে? যাও যাও, সবাই বাইরে যাও। ওদের কথায় একদম কান দেবেন না আপনি। না না, ওই এমনি কথা হচ্ছিল আর কি। কি বলছিল কি ওরা? আগে যারা এসেছিল তাদের কথা? হ্যাঁ। ওসব নিয়ে ভাববেন না, এতে চিন্তার কোনো কারণ নেই। বলছিলাম, আপনি কিছু খাবেন টাবেন তো? আমি রান্না করেছি কিন্তু। খিদে তো ভালোই পেয়েছে, দাও কিছু। রাত অনেক হয়েছে, একেবারে রাতের খাবার দিয়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, তবে একটু কম কম করে দিও। হ্যাঁ, আমি বেশি খাবো না রাতে। এই না না, কি বলছেন? আমার হাতে রান্না খেলে আপনার ভালোই লাগবে। আর হ্যাঁ, আপনাকে রান্না টান্না নিয়ে ভাবতে হবে না, রোজ আমিই রান্না করে দেবো। এই বলে সে তখনকার মতো চলে গেল। তবে সেদিন রাত্রে তাকে আমি আমার কাজ ছেড়ে যেতে দিলাম না। খাওয়া দাওয়ার পর সে আমারই কাছে ছোট একটা বিছানা বিছিয়ে শুয়ে রইল। কাছাকাছি কোন একটা গ্রামে তার বাড়ি। তার নাম যতীন। যতীন, রাতে এখানে ভয় নেই তো? আচ্ছা, আপনি কি ব্রাহ্মণ? হ্যাঁ। ব্যাস ব্যাস, তাহলে আর আপনার কোনো ভয় নেই। মানে কি ব্যাপার বলো তো? যারা মরেছে তাদের গেছো ভূতে মেরেছে কিনা? ভূত কখনো বামুনকে মারে না। আগের লোকগুলো তো কেউই বামুন ছিল না। বামুনকে যে মারবে না তা তুমি কেমন করে জানলে? পুইতে ছুঁয়ে একবার যদি গায়ত্রী মন্ত্র জপ করে দেন তো ভূতের বাবার সাধ্য নেই যে আপনার কাছে এগোয়। তা নইলে ওদের তিনটেকে মেরে ফেললে আর আমাকে মারতে পারতো না। ব্যাপারটা সত্যি রহস্যজনক, কিছুই বোঝবার উপায় নেই। রাত্রে ভয়ে ভালো করে ঘুমও হলো না। সকাল সকাল বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূব দিকে সবুজ বনের মাথার ওপরের আকাশটা লাল হয়ে উঠেছে, মৃদুমন্দ হাওয়া বইছে। জায়গাটি বড় চমৎকার। আমায় বাইরে আসতে দেখেই গোর্খা চাপরাশি দুজন সালাম করে কাছে এসে দাঁড়ালো। सलाम हुजूर, एक बात पूछना था। বলো। काम क्या आज से शुरू होगा? হ্যাঁ অবশ্যই, আজ থেকেই শুরু করতে হবে। এভাবে কাজ টাজ ফেলে রাখতে পারবো না। কিন্তু লোক কোথায়?
उनको तो बुलाना पड़ेगा। হ্যাঁ, তো যাও, তোমরা লোক নিয়ে এসো, কাজ শুরু হবে। जी हुजूर। আর শোনো, যত বেশি পারো লোক নিয়ে এসো, বুঝলে? তারা লোক আনতে চলে গেল। এখন আমাদের কাজ শুধু জঙ্গলের গাছ কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া বলে দিয়েছে টাকার দরকার হলেই হেড অফিসে জানাতে। সেটা না হলে এখানকার জাংশন স্টেশনে কোম্পানির যে চুনের কারখানা আছে সেখানে জানালেই তৎক্ষণাৎ তারা টাকা পাঠিয়ে দেবে। আমার উপর হুকুম, 1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। ভাবলাম আমার একমাত্র প্রতিবেশী স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ পরিচয়টা সেরে আসি, কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কিনা কে জানে। একটু পরেই যাওয়া যাবে ভেবে পায়ে চলা যে সরু পথটা জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছে সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে শাল আর মহুয়ার ছোট বড় নানা রকমের গাছ সোজা ওপরের দিকে উঠে গেছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখা প্রশাখায় চিকন কচি লতার পল্লবে ক্রমশ তারা এমনভাবে ঘন সন্নিবদ্ধ যে বেশি দূর দৃষ্টি যায় না। যেদিকে তাকাই শুধু গাছ আর পাতা। মৃদুমন্দ বাতাসে পাতাগুলো ঝিরঝির করে কাঁপছে। নানা রকমের অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে। কোথাও হয়তোবা বুনো গাছে বুনো ফুল ফুটেছে, তারই মিষ্টি সুগন্ধে বাতাস ভুরভুর করছে। চিত্র বিচিত্র চমৎকার একটি প্রজাপতি উড়তে উড়তে হঠাৎ আমার হাতে এসে বসল। ইচ্ছে করলেই আমি তাকে ধরতে পারতাম, কিন্তু ধরলাম না। হাতটা আমার চোখের কাছে এনে যেই তাকে আমি ভালো করে দেখতে গেলাম, রঙিন পাখা উড়িয়ে তৎক্ষণাৎ সে আমার হাতের ওপর থেকে উড়ে পালালো। ছায়া শীতল স্নিগ্ধ সেই অরণ্যের মাঝখান দিয়ে মনের আনন্দে অন্যমনস্ক হয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। হঠাৎ পেছনে একটা ট্রেনের শব্দে আমার চৈতন্য হলো। এবার ফিরতে হবে। ফেরার পথে যতই আমি সেই সতেজ সবুজ গাছগুলির পানে তাকাই, ততই আমার মনে হতে থাকে আমি যেন ওদের পরম শত্রু। কত কাল ধরে এরা এখানে এই ধরিত্রী মাতার বুকের ওপর সযত্ন পালিত সন্তানের মতো ধীরে ধীরে বেড়ে উঠেছে। বিশ্বের বিস্ময় প্রাণবন্ত এইসব বিশাল মহীরুহ, আর আমি এসেছি তাদের সমূলে উৎপাটিত করে সব অংশে নিধন করে দিতে। নিবিড় ঘন অরণ্যানীর নয়ন মনোহর এই স্নিগ্ধ শ্যাম রূপ আমায় নিশ্চিহ্ন করে মুছে দিতে হবে। তার পরিবর্তে বসবে এখানে এক বিরাট কারখানা, লোহা, ইস্পাত, ইঞ্জিন, আগুন। আমার আগে যারা এলেন নিজের জীবন দিয়ে তারা এই হত্যাকাণ্ডের প্রায়শ্চিত্ত করে গেলেন কিনা তাই বা কে জানে। ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে একটা মোটা খাতায় কি যেন লিখছিলেন। মানুষটি মোটাসোটা বেটে খাটো। পরিচয় হতেই তার মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এখানে বসুন। আমি সন্তোষ গুপ্ত। আপনার নামটা কি যেন? অধমের নাম রতন আচার্য। বাহ, বেশ বেশ। এই বলে খাতা বন্ধ করে গল্প করতে বসলেন তিনি। সে কি, কাজ করবেন না? ধুত্তেরি কাজ। মানুষের মুখ দেখতে পাই না মশাই, মানুষের মুখ দেখতে পাই না। দুটো কথা বলে যে সুখ হবে তাই পাণ্ডব বর্জিত দেশে তারও উপায় নেই। দিন না মশাই চটপট ওই গাছগুলোকে কেটে উড়িয়ে তবু একটা কারখানা টারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, লোকজন তবু দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু ওই গাছ কাটতে গিয়েই তো শুনেছি। আরে দূর মশাই, আমি ওসব বিশ্বাস করি না মশাই। ভূত না চাই। আরে মশাই, ভূত না হয় মেরেই দিয়ে গেল, কিন্তু টাকা কড়িগুলো গেল কোথায়? সেগুলো কি ভূতে নিয়ে গেল নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে একটু খোলসা করে বললে ভালো হয় আর কি। দেখুন, আপনি এখানে নতুন এসেছেন, তাই কতটা জানেন আমি তা জানি না। তবে আমার বিশ্বাস এই খুন কোনো ভূতের কাজ নয়, বরঞ্চ জলজ্যান্ত মানুষের কাজ হলে আমি খুব একটা অবাক হব না মশাই। মানুষ?
এ কথা কেন বলছেন? এমনি এমনি আমি কিছু বলি না, বুঝলেন? ওই ঘরে যারা থাকে তাদের সবার কাছেই টাকা থাকবে, না হলে কুলি বিদায় হবে কি করে, তাই না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তারপর? তাহলে লোকটাকে খুনের পর তার টাকা করি সব ভূতে নিয়ে চলে গেল, এটা বিশ্বাস হবে? ভূত টাকা নিয়ে কি করবে? মানুষ ছাড়া কার টাকার দরকার হয় মশাই? ঠিকই বলেছেন। আর সেটাই যদি হয়ে থাকে তাহলে তো খুব চিন্তার বিষয় মশাই। হয়ে থাকে নয় দাদা, হয়ে থাকে নয়, হচ্ছে সেটাই। আপনার কারো উপর সন্দেহ টন্দেহ হয় নাকি? আমার কিন্তু মশাই ওই গোর্খা চাপরাশি দুটোকে বিশ্বাস হয় না, বললে কথা শোনে না, বেটারা যেন নবাব পুত্র। তো ওদেরকে দেখে তো মনে হয় না সেরকম। দেখে কাউকে কিছুই মনে হয় না মশাই, দেখে কাউকে কিছুই মনে হয় না, সব মুখোশ মুখোশ। কি জানি মশাই, কি করব তাই ভাবছি। হ্যাঁ, আমি একটা উপায় বাতলে দিতে পারি, দাঁড়ান একটু। মাস্টার মশাইয়ের টেলিগ্রাফ এসেছে। তিনি উঠে দাঁড়ালেন, টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টকটক করে কলটা কয়েকবার বাজিয়ে আবার চেয়ারে এসে বসলেন তিনি। আপনি নিজের কাছে টাকা রাখবেন না, টাকাই বিপদের মূল কারণ। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, বুঝলেন? আপনার আগে যে লোকটা এসেছিল তাকেও বলেছিলাম, কিন্তু সে হিন্দুস্থানি, বাঙালির কথা শুনলে না, ভাবলে আমি বুঝি ও টাকাগুলো বাগাবার মতলবে আছি। দাঁড়াও, কাজটা সেরে নি। হ্যাঁ, কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন। যেটা বলছিলাম, নিজের কাছে রাখবেন না দাদা, নিজের কাছে রাখবেন না। আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি, শুনুন। এইখানে রাখতে পারেন। বলে তিনি স্টেশন ঘরের দেওয়ালে লাগানো একটা লোহার আয়রন সেফ দেখিয়ে বললেন, পরের টাকা ওখানে রাখতে অবশ্য আমি দিতাম না, কিন্তু আপনি একে বাঙালি তাই ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন, দেখি কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি আবার বাসায় চলে যাই, সেই সময় চাবি আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। আপনি ইচ্ছে করলে এখানে রাত্রে শুয়েও থাকতে পারেন। বেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়ে এই টেবিলের উপর তোফা আরাম করে নাক ডাকতে পারেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে, দেখুন দেখি ভূত কেমন করে মারে। পরামর্শ মন্দ নয়, সেটাই করব বলে ঠিক করলাম। রাতে খাবেন তো? হ্যাঁ। কি খাবেন বলুন? ওই একটু রুটি তরকারি করে দাও না, তাহলেই হবে। ও দাও, নাও ধরো টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু লাগবে? না। ও হ্যাঁ, আরেকটা কথা, রাত্রে আমি এখানেই থাকবো যতীন। বুঝতে পেরেছি বাবু, ভয় পেয়েছেন তাই না? তা আপনার আর ভয় কি বাবু, আপনি ব্রাহ্মণ মানুষ, আমি তো আপনাকে বলেই দিলাম। অবশ্য আপনি যা ভালো বুঝবেন করবেন খন। গোর্খা চাপরাশি দুটি বেশ কাজের লোক। গাছ কাটবার জন্য প্রায় 50 জন কুলি তারা ধরে নিয়ে এসেছে। 100 টাকা আর কতক্ষণ। দিনের শেষে কুলিদের মজুরি দিতে গিয়ে দেখি তারা অনেকখানি জায়গা পরিষ্কার করে ফেলেছে। बाबू, हेड ऑफिस से जरा बहुत रुपया मंगाए लेन। কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল? थोड़ा थोड़ा হয়েছে বাবু। শিবশরণ বলে রামলালের সঙ্গীটি পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, বহুত রুপিয়াও চুরি করছে বাবু। তা হয়তো হবে, কিন্তু সে টাকা তাদের কাজে লাগেনি। টাকা তো আর জমের বাড়ি পর্যন্ত পৌঁছয় না। যাই হোক, সেদিনই হেড অফিসে তার করে দিলাম, একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধে হবে। কিন্তু টাকা আসতে অনেক দেরি হলো। আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করেই টাকা নিয়েছেন, কিন্তু কাজ খুব বেশি দূর এগোয়নি, অথচ টাকার হিসেব না দিয়েই তারা মরে গেছেন। এমনি করে কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়েছে। তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে এলেন একজন ইন্সপেক্টর। কাজ দেখে তিনি খুশিই হলেন। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামল স্ত্রী একেবারে নির্মমভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় হপ্তাখানেকের। তারা আমায় তখন ছিঁড়ে খাচ্ছে। আমি ইন্সপেক্টরকে সে কথা বুঝিয়ে দিয়ে বললাম,
দেখুন, টাকা আপনি গিয়েই পাঠিয়ে দেবেন, নইলে কিন্তু আমায় কাজ বন্ধ করে দিতে হবে। টাকা আপনার পরশুই পৌঁছে যাবে। এখন 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ফুরিয়ে যাবার আগেই জানাবেন। তাকে ট্রেনে চড়িয়ে দিয়ে ফিরে এলাম। শিবশরণও গেছিল আমার সঙ্গে। ফেরবার পথে সে বলল, বাবু আরো বেশি বেশি করে টাকা মাঙাইলেন। 1000 টাকা আর কতদিন যাব? ফুরলেই তো আবার পাঠাবে বলেছে, টাকার জন্য অত ভাবনা কি। রাত্রে সেদিন খেতে বসে জিজ্ঞেস করলাম, কই যতীন, মরলাম না তো? বড় বড় গাছগুলো তো প্রায় সবই কেটে ফেললাম। আমি তো বাবু আগেই সে কথা বলে দিয়েছি, বামুনের কোনো ভয় নেই। ঠিকই বলেছ, কথাটা প্রথমে অবশ্যই আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি একেবারে খাঁটি কথা। আগে হ্যাঁ, আমার ওসব অনেক আগে জানা আছে। আচ্ছা যতীন, তুমি নিজে কোনোদিনও ভূত দেখেছো? তা আগে দেখেছি বই কি। এই বলে সে তার ভূত দেখার গল্প আরম্ভ করল। আমি তখন খুব ছোট, বুঝলেন কি না। একদিন রাতে কুয়োর ধারে গেছি। এমনই গল্প যে সে আর সহজে থামতে চায় না। এদিকে রাত্রের শেষ গাড়ি তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন। তার আগেই আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাত্রে আমার শোবার বন্দোবস্ত সেখানেই। কাজেই বাধ্য হয়েই যতীনকে বললাম, বাকিটা কাল শুনবো যতীন, আজ থাক। হ্যাঁ, কিন্তু তার গল্প বলার শখ এমনই যে সে আমার সঙ্গে সঙ্গে স্টেশন পর্যন্ত চলে এলো। এসে দেখলাম গাড়ি চলে গেছে, কিন্তু মাস্টার মশাই তখনও বসে আছেন। সে কি বসে আছেন যে এখনো? আসুন আসুন, আপনারই জন্য বসে আছি। এবার আপনি যেতে পারেন। যাব কি মশাই, জাংশন থেকে টেলিফোন এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসছে। তাই নাকি? কিন্তু আসবে কেমন করে? মানে গাড়ি তো চলে গেল। এ কি আর আমার আপনার কাজ মশাই? অত বড় সাহেব কোম্পানির কাজ, খাতির কত। জংশন থেকে একখানা পাইলট ইঞ্জিন দিয়েছে, তাতেই লোক আপনার এলো বলে। তাহলে এই অবসরে গল্পটা আমার শেষ করে নি বাবু, শুনুন। এই বলে সে তার গল্প শেষ করতে বসল। গল্প শেষ হতে না হতেই একটা ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলেন এক সাহেব। 1000 টাকা অন্য কারো হাতে পাঠাতে তার হয়তো বিশ্বাস হয়নি, তাই চুনের কারখানার ছোট সাহেব নিজেই এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে নিয়ে তিনি আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলো লোহার সিন্ধুকে বন্ধ করে চাবি যেখানে থাকে সেইখানে রেখে মাস্টারমশাই বললেন, আমি তবে আসি। আসুন। নমস্কার। আমি তাহলে আসি বাবু, আপনি শুয়ে পড়ুন খন। হ্যাঁ হ্যাঁ, যাও। অত অত টাকা এলো, আপনি একা থাকবেন বাবু? গোর্খা দুটোকে পাঠিয়ে দেবো? না না, দরকার নেই। যতীন ফিরে গেল। দরজা জানালাগুলো বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে থাকলে দম বন্ধ হয়ে আসে আমার। সেদিনও তাই আমি একটা জানলা খুলে রাখলাম, কিন্তু রেল স্টেশনের জানালা বিরাট জানালা, তা খুলে রাখা মানে সবই খোলা। ইচ্ছে করলে ওপাশ থেকে টপকে যে কেউ এসে ঘরে ঢুকতে পারে। সে আসুকে, এসেই বা কি করবে? টাকা তো আছে লোহার সিন্ধুকে, সিন্ধুক একেবারে দেওয়ালের সঙ্গে আঁটা। আর যদি ভূত টুত আসে, তাদের তো শুনেছি সর্বত্রই অবাধ গতি। তাদের কাছে খোলাই বা কি আর বন্ধই বা কি। তারা অবশ্য টাকা নিতে আসে না, এখনো যখন আসেনি তখন সম্ভবত আর আসবে না। এমনই সব নানান কথা ভাবছি, আর সেই খোলা জানালার পানে তাকিয়ে আছি। আকাশে চাঁদ উঠেছে, দিনের মতো পরিষ্কার জ্যোৎস্নার ছটা জানালার পথে ঘরে এসে পড়েছে। ভাবতে ভাবতে কতক্ষণ পরে জানি না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে। ঘুম ভেঙে গেল। জেগে দেখি সত্যিই তাই। হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, পায়ের অবস্থাও তাই। ঘুমের ঘোরে কখন যে এমন করে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কিছুই বুঝতে পারিনি। কথা কইবার উপায় নেই, দম যেন বন্ধ হয়ে আসছে।
অথচ চোখ দুটো খোলা। জানালার যে পথে জ্যোৎস্নার আলো ঘরে এসে পড়েছে তাতে শুধু সেই জায়গাটাই দেখা যায়। যে লোকটা আমার মুখে কাপড় চাপা দিয়ে সজোরে বেঁধে ফেলেছে তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু চেনবার উপায় নেই। মুখ খুলতে পারছি না, তবু কোনো রকমে অস্পষ্টভাবে গোঁ গোঁ করে বললাম, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও তোমরা, কিন্তু আমায় প্রাণে মেরো না বাবা, আমায় প্রাণে মেরো না, টাকা পয়সা সব নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ওদিকে আমার মাথার পেছনে দেওয়ালের গায়ের সিন্দুকটা খোলার শব্দ পেলাম। কি আর করি, মরার মতো চুপচাপ পড়ে আছি। মৃত্যু অনিবার্য। এতক্ষণে বুঝলাম আমার আগে যারা গেছে তারাও ঠিক এমনি করেই গেছে। বুকের ভেতরটা ধকধক করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যে কি ভীষণ অবস্থা তা আমি বলে বোঝাতে পারবো না। চোখের সম্মুখে আমার ছোট ছোট ছেলে মেয়ে তিনটির কচি মুখ ভেসে উঠল। আমার স্ত্রীর কথা মনে হলো। হায় হায়, কেন তাদের ছেড়ে আমি এখানে এলাম? চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। হে ভগবান, এরা যেন আমায় প্রাণে না মারে। বেঁচে যদি থাকি তো কালই আমি এই চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব। টাকাগুলো মাথার কাছে হঠাৎ ঝনঝন করে উঠল। থলেটা তাহলে ওরা বের করেছে। এমন সময় মনে হলো জানালার পথ দিয়ে আর একটা লোক যেন ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে এসেছে, তবু যেন মনে হলো হাহাপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড সেই লম্বা লোকটা যাকে আমি প্রথম দিনে ট্রেনে দেখেছিলাম। হঠাৎ আমার গলাটা কে যেন দুহাত দিয়ে চেপে ধরেছে। এইবার মৃত্যু অনিবার্য, অনুরোধ করার শক্তিটুকু নেই। মুখের কাপড় তখনও তেমনি বাঁধা, কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে আমি যেন বেঁচে গেলাম। আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে সে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে। তারপরই ভীষণ একটা শব্দ, তারপর ভীষণ চিৎকার। মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও যেন ঠিক তেমনি। কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম এ আমার গোর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও থামেনি। টাকার থলেটা মনে হলো একবার ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। তারপর কে যেন জানালা টপকে বাইরে পালিয়ে গেল, আর তার পিছু পিছু আর একজন। বাইরেও শব্দ হতে লাগলো। নিরুপায় অসহায় অবস্থায় আমি শুধু মরার মতো সেখানে চুপ করে পড়ে রইলাম। খানিক পরে সব নিস্তব্ধ। কি যে হলো কিছুই ভালো করে বুঝতে পারলাম না। তখনও আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সেই কথাই ভাবছি এমন সময় ঘরের বাইরে একখানা ইঞ্জিন এসে দাঁড়ালো, সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো, কিন্তু কে খুলবে? আমার তো ওঠবার উপায় নেই, মুখখানা টেনে বাঁধা, কথাও বলতে পারছি না। পায়ের শব্দ ঘুরে একদিকের খোলা জানালার কাছে এসে দাঁড়ালো। একজন সাহেব জানালা টপকে ঘরে ঢুকে দরজাটা খুলে দিলেন। ঘরে আলো জ্বালা হলো। জংশন থেকে ইঞ্জিনে চড়ে 4 জন এসেছেন। তারপর কোয়ার্টার থেকে স্টেশন মাস্টারও এলেন। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। গোর্খা চাপরাশি রামলাল মেঝের ওপর মরে পড়ে আছে। তারই কোমরের ভোজালি তার গলায় বসিয়ে দেওয়া হয়েছে। লোহার সিন্দুকটা খোলা, কিন্তু টাকার থলে মেঝের ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝার কিছুই উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উধাও হবে ভেবেছিল, আর কেই বা আমায় বাঁচিয়ে রামলালকে মেরে গেল কে জানে। আপনারা খবর পেলেন কেমন করে? জংশনে ইঞ্জিন পৌঁছানো মাত্র এখান থেকে টেলিফোন গেল, ডাকাত পড়েছে, জলদি আসুন। হ্যাঁ, এখান থেকে কে টেলিফোন করবে? আমি তো তখন ওদের হাতে বন্দি। তার চেয়ে বড় কথা, করলো কিভাবে? আমি তো বাড়ি যাওয়ার আগে ফোনের কানেকশন কেটে দিয়ে গিয়েছিলাম। এই দেখুন
অবাক হয়ে আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো ঝগড়াটা বাইরে পর্যন্ত গিয়েছিল, বরং বাইরে বেরিয়ে একবার দেখা যাক। সবাই মিলে বাইরে বেরিয়ে এলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলেও দেখা গেল দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে রয়েছে। ওই যে ওইটা কি বলুন তো? কাছে গিয়ে দেখি, চলুন, তবে সাবধানে। কাছে গিয়ে দেখি শিবশরণ। আমাকে দেখে সে শুধু কাঁদতে থাকে। কি হলো কি শিবশরণ? হ্যাঁ, কাল রাতে কি হয়েছিল? এভাবে হবে না। লাথি খেয়ে কোনো রকমে উঠে সে যা বলল তা শুনে আমার হাড় হিম হয়ে গেল। ওরা আমায় মেরে ফেলার মতলব এঁটেছিল। সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। এর আগে যে 3 জন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে, কিন্তু এবার তার ফল হলো বিপরীত। এবারেও আমরা ওইটাই করতে এসেছিলাম বাবু, কিন্তু ফল আচ্ছা হলো না। ওই লম্বা লোকটা কোথা থেকে জানি চলে এলো, এসে আমাদের সব কাজ বরবাদ করে দিয়ে চলে গেল। কোন লোক? শিবশরণ বলেই চলল। তারা যখন আমায় বাঁধছিল তখনই সেই লোকটার আগমন হয়। তারই হাতে খুন হয় রামলাল, আর শিবশরণের হাত থেকে টাকার থলিটা কেড়ে নিয়ে তার পা ভেঙে দিয়ে যায় সে। শয়তানের জাত সব কটা। আমি ঠিক ধরেছিলাম রতনবাবু, কোনো ভূত নেই। তারপর কি হলো বল? বাবু মারবেন না, বাবু মারবেন না। ওই লোকটা আমার পা ভেঙে দেওয়ার পর থেকে আমি এইখানেই পড়েছিলাম, কিন্তু তারপর আর লোকটাকে দেখতে পাইনি বাবু। তবে আমি ভিতর থেকে রামলালের চিৎকার শুনেছিলাম। সেইটা শুনে ওই ভাঙা পা নিয়েই কোনো রকমে ঘষে ঘষে এইদিকে এলাম বাবু। তারপর আর জানি না বাবু কি হয়েছে। লোকটাকে কেমন দেখতে ছিল বলো তো? সে তো মানুষ নয় বাবু, তার গায়ে বহুত জ্বর, ইয়া লম্বা তাল গাছের মতো, মুখটা ঠিক যেন ছাগলের মতো। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল। সেখানেই বসে পড়লাম। মনে হলো রামলাল যখন আমার গলাটা চেপে ধরে তখনই আমি লোকটাকে জানালা টপকে ঘরে ঢুকতে দেখেছি। মনে মনে এই কথা ভাবছি, এমন সময় টুপ করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল। তুলে দেখি একটা দেশলাইয়ের বাক্স। এইটাই সেদিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু সে ফেরত দিতে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহু দূর পর্যন্ত তাকিয়েও আমি কাউকে দেখতে পেলাম না। সমস্ত শরীর তখন আমার রোমাঞ্চিত হয়ে উঠছে, কিন্তু সে কে? যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমায় নমস্কার। এতক্ষণ আপনি শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী নমস্কার, অনলি অন রেডিও মেলন 90.4 FM। মায়ের চরিত্রে অপরাজিতা, যতীনের ভূমিকায় শুভদীপ, সন্তোষের চরিত্রে দীপক, রামলালের ভূমিকায় অপূর্ব, লম্বা লোকের চরিত্রে দীপঙ্কর, ইন্সপেক্টরের ভূমিকায় চিন্ময়, গল্প পাঠে রতন এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান প্রতীক, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।